সরকারের জন্য কিছু অনুরোধ রাখছি। নয়েজ পলিউশন, ফরেস্ট রেস্টোরেশন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, আরেকটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা হবে। তিস্তা বাস্তবায়ন করা হবে নদী ভাঙন রোধ করতে, বন্যা প্রতিরোধ করতে, সেচ দিতে। একটার সাথে একটা কাজের কোনো মিল আছে? আপনাকে সেচও দিতে হবে, মানে পানি লাগবে, আবার ওইদিকে নদী ভাঙনও ঠেকাইতে হবে, আবার বন্যাও নিয়ন্ত্রণ করতে হবে। কাজে অত্যন্ত জটিল একটা প্রকল্প। আমরা এটা করে ফিজিবিলিটি করে চীনা কর্তৃপক্ষের কাছে দিয়েছি। তারা এটা যাচাই বাছাই করছে। এটা বেশ বড় টাকার প্রকল্প। তারা বলেছে, আপনারা দেখেছেন যে গত 6 তারিখে চীনা রাষ্ট্রদূতকে নিয়ে আমি তিস্তাতেও গেছিলাম 19 তারিখে। ওনারা বলেছেন ওনারা প্রতিশ্রুতিবদ্ধ। এবার আসেন পদ্মায়। আমরা কিন্তু পদ্মা ব্যারেজের প্রকল্প ফাইনাল করে প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি। এয়ার পলিউশন, আমি বলছি যদি সত্যি সাভারে ইটভাটা বন্ধ করা যায়, যদি সকল প্রকল্পে নির্মাণ সামগ্রী ঢেকে রাখা যায়, যদি জিরো সয়েল যে কর্মসূচিটা আমরা গ্রহণ করেছি, যে কোনো ফুটপাতে মাটি রাখা যাবে না, সবখানে আপনার ঘাস হলেও লাগানো থাকবে। এই সমস্ত প্রকল্প সরকারি আমলাতন্ত্র ঠেলে ঠেলে বাস্তবায়ন করতে 3 বছর লাগতো। আমরা 1 বছরে বেশ কিছুর পরিমাণ করে দিয়ে গেছি। যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে আশা করি 3 বছরের পরে আর বায়ু দূষণের শীর্ষ এই কথাটা আমরা শুনবো না। এটা আপনি বেইজিং এ যান, সেখানে তাদের 10 বছর সময় লেগেছে বায়ুর মানটা উন্নত করতে। আমাদের বায়ু দূষণের শীর্ষ এই অবস্থান থেকে আমরা সরে আসবো 3 বছরের পরে। গত বছরই তো আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে মাত্র একদিন ওই অবস্থায় গেছিলাম। আগামী সরকারের জন্য কিছু অনুরোধ রাখছি। একটা অনুরোধ হচ্ছে কতগুলো প্রাধান্য ঠিক করা। তার মধ্যে একটা প্রাধান্য হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশনের কাজগুলো আমরা ভিত্তিগুলো করে দিয়ে যাচ্ছি, তারা যদি এগিয়ে নিয়ে যায় আশা করি কাজ আগাবে। আরেকটা হচ্ছে নয়েজ পলিউশন। আমাদের ওনাকে তো নয়েজ পলিউশন নিয়ে কেউ প্রশ্ন করলেন না। এটা তো করতে পারতেন আপনারা, যে রাত 9টা পর্যন্ত আমরা আওয়াজ করব। এটা একটা জরুরি বিষয় তো, তাই না? এখন নয়েজ পলিউশনটা আমাদের 4 থেকে 6 জন ম্যাজিস্ট্রেট দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে ফাইন করা সম্ভব না। সেজন্য আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা 2025-এর 25-26-এর শেষে নতুন করে এনেছি। এখানে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে পুলিশ সার্জনকে। ঠিক নেপালে এইভাবে পুলিশ সার্জনকে ক্ষমতা দেওয়ার ফলে পুলিশ সার্জন যদি সারাক্ষণ রাস্তায় থাকে, সে ফাইন করে করে মানুষের ভিতরে একটা ভয় ঢুকিয়ে এটা কিন্তু পরিবর্তন করে এনেছে। আরেকটা অনুরোধ থাকবে ফরেস্ট রেস্টোরেশন। আমরা আমাদের সীমিত সময়ে 3টা বনকে বেছে নিয়েছি। একটা বন হচ্ছে শালবন, একটা বন হচ্ছে চুনতি অভয়ারণ্য, কারোটা হচ্ছে এভারগ্রিন। শালবন হচ্ছে পাতাঝরা বন, আরেকটা উপকূলীয় বন হচ্ছে সোনাদিয়া বন। এই উপকূলীয় সোনাদিয়া বনে চিংড়ি চাষিরা বেজাকে দিয়ে দিয়েছিল সোনাদিয়া বনে ওখানে ইকোনমিক জোন হবে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ওই 20,000 একর বনভূমি আমরা বেজাক থেকে বন অধিদপ্তরে ফিরায় আনছি। ওই এখন তো হাততালি দেন না, এখন তো দিতে হবে। উন্নয়ন প্রকল্পে যে বন চলে গেছিল সেই বন ফিরিয়ে আনছি। তারপরে কক্সবাজারে 700 কত একর একেবারে অপূর্ব সুন্দর বন, এটা প্রশাসনের বড় কর্তাদের ট্রেনিং সেন্টারের জন্য দিয়ে দেওয়া হয়েছিল, সেটা ফিরায় আনছি। আমরা নতুন একটা বন আইন করেছি, বন আইন না, বন সংরক্ষণ আইন। সেখানে কি বলছি জানেন? কোন প্রাকৃতিক বনে জমি পরিবর্তন করা যাবে না। প্রাকৃতিক বনের ভিতর দিয়ে রাস্তা, প্রাকৃতিক বনের ভিতর দিয়ে অন্য কিছু ট্রেন লাইন, এগুলো হবে না। প্রাকৃতিক বনে আর কেউ হাত দিতে পারবে না। তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা হবে। তিস্তা বাস্তবায়ন করা হবে নদী ভাঙন রোধ করতে, বন্যা প্রতিরোধ করতে, সেচ দিতে। একটার সাথে একটা কাজের কোনো মিল আছে? আপনাকে সেচও দিতে হবে, মানে পানি লাগবে, আবার ওইদিকে নদী ভাঙনও ঠেকাইতে হবে, আবার বন্যাও নিয়ন্ত্রণ করতে হবে। কাজে অত্যন্ত জটিল একটা প্রকল্প। আমরা এটা করে ফিজিবিলিটি করে চীনা কর্তৃপক্ষের কাছে দিয়েছি। তারা এটা যাচাই বাছাই করছে। এটা বেশ বড় টাকার প্রকল্প। তারা বলেছে, আপনারা দেখেছেন যে গত 6 তারিখে চীনা রাষ্ট্রদূতকে নিয়ে আমি তিস্তাতেও গেছিলাম 19 তারিখে। ওনারা বলেছেন ওনারা প্রতিশ্রুতিবদ্ধ। এবার আসেন পদ্মায়। আমরা কিন্তু পদ্মা ব্যারেজের প্রকল্প ফাইনাল করে প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি।